আজকে আমরা উইল ডুরান্টের লেখা দ্য কেস ফর ইন্ডিয়া মানে ভারতের জন্য সওয়াল বইটা নিয়ে একটু আলোচনা করব। হ্যাঁ, বইটা তো বেশ পুরনো, সেই ১৯৩০-এর দশকে লেখা। ঠিক, আসলে তো এটা কিছু বক্তৃতার সংকলন, তাই না? একদম। ডুরান্ট এর মাধ্যমে পশ্চিমের দুনিয়াকে ভারতের দিকে তাকাতে বলেছিলেন। কিসের দিকে? মানে ভারতের প্রাচীন সভ্যতা। হ্যাঁ, প্রাচীন সভ্যতা, তার যে গভীর আধ্যাত্মিক ঐতিহ্য আর অবশ্যই স্বাধীনতার যে আকাঙ্ক্ষাটা তখন তীব্র হয়ে উঠছিল, সেগুলোর প্রতি যেন তারা একটু শ্রদ্ধাশীল হয়। আচ্ছা, মানে ওনার উদ্দেশ্য ছিল যে ঔপনিবেশিক শাসনটা ঠিক নয়। ঠিক, সেটার বদলে স্বায়ত্তশাসন আর একটা সত্যিকারের অংশীদারিত্বের সম্পর্ক গড়া দরকার, এটাই উনি বলতে চেয়েছিলেন। বেশ ইন্টারেস্টিং। উনি আসলে ওনার যুক্তিগুলোকে মানে তিনটে প্রধান ভাগে সাজিয়েছিলেন। কি কি সেগুলো? প্রথমত, ভারতের যে প্রাচীন অর্জনগুলো আছে, দ্বিতীয়ত তার সমাজ আর ধর্ম নিয়ে ভাবনা চিন্তা, আর তৃতীয়ত ব্রিটিশ শাসনের কড়া সমালোচনা আর স্বাধীনতার পক্ষে ওনার সওয়াল। তাহলে ভারতের সেই প্রাচীন অর্জনগুলো দিয়েই শুরু করা যাক। ডুরান্ট ঠিক কোন বিষয়গুলো তুলে ধরেছিলেন যেগুলো হয়তো পশ্চিমের লোকজনের ধারণাকে একটু নাড়া দিতে পারে? উনি বেশ কয়েকটা জরুরি অবদানের কথা বলেছেন, যেমন ধরুন উপনিষদের যে গভীর দার্শনিক চিন্তা। যেমন? ওই যে বিখ্যাত তত্ত্ব তৎ তমাসে, মানে তুমিই সেই, এটা তো পশ্চিমী দর্শনের অনেক আগেই একটা সার্বজনীন সত্তার ধারণা দিয়েছিল। আচ্ছা। এছাড়াও গণিতের কথা বলেছেন, শূন্য আর দশমিক পদ্ধতির আবিষ্কার, এটা তো যুগান্তকারী। অবশ্যই। আয়ুর্বেদের মতো চিকিৎসা ব্যবস্থা বা ধরুন সংস্কৃতের বিশাল মহাকাব্যগুলো, রামায়ণ, মহাভারত, ডুরান্ট দেখাতে চেয়েছিলেন যে এগুলো শুধু বিচ্ছিন্ন কিছু উদাহরণ নয়, বরং একটা লম্বা বিকশিত সভ্যতার চিহ্ন। একদম, এটাই ছিল ওনার পয়েন্ট। তার মানে শুধু জ্ঞান বিজ্ঞান নয়, ভারতের যে একটা নিজস্ব দার্শনিক গভীরতা আছে সেদিকেও উনি জোর দিয়েছেন। ঠিক। এবার একটু ভারতের সমাজ আর নৈতিকতার দিকে আসি। বিশেষ করে বর্ণপ্রথা আর অহিংসা নিয়ে ওনার পর্যবেক্ষণটা কেমন ছিল? বর্ণপ্রথা নিয়ে তো প্রচুর সমালোচনা হয়। হ্যাঁ, আর এখানেই ডুরান্ট একটা একটু অন্যরকম দৃষ্টিকোণ এনেছেন, কিছুটা বিতর্কিতও বটে। কি রকম? উনি বর্ণপ্রথাকে শুধু শোষণ বা স্তরভেদ হিসেবে দেখেননি, উনি এর পেছনে তত্ত্বটা বোঝার চেষ্টা করেছেন, একটা ঐতিহাসিক শ্রম বিভাজনের কাঠামো হিসেবে। যেটা হয়তো একসময় সামাজিক ভারসাম্য রক্ষার চেষ্টা করত। হয়তো উনি সেরকমই একটা ব্যাখ্যা দিয়েছেন। অবশ্যই এর অপব্যবহার বা কঠোর বাস্তবতার দিকটা উনি অস্বীকার করেননি। কিন্তু ওনার এই বিশ্লেষণটা তখনকার পশ্চিমী পাঠকের কাছে প্রচলিত ধারণার থেকে বেশ আলাদা ছিল। আর অহিংসা? হ্যাঁ, অহিংসা আর ধর্মীয় সহিষ্ণুতার যে নীতি, সেটা নিয়ে উনি বলেছেন কিভাবে এই নীতিটা ভারতকে শতাব্দীর পর শতাব্দী ধরে বাইরের শক্তিকে, ধরুন পারসিক থেকে মোঘল, সবাইকে আত্মস্থ করতে সাহায্য করেছে। সেই শক্তিটার কথা উনি তুলে ধরেছেন। এই সহনশীলতা আর আত্মস্থ করার ব্যাপারটা গুরুত্বপূর্ণ। আচ্ছা, এবার একটু ব্রিটিশ শাসনের সমালোচনার দিকে যাই। হ্যাঁ, এখানে ডুরান্ট কিন্তু বেশ সোজাসাপটা। কিভাবে ব্যাখ্যা করেছেন তিনি এর প্রভাব? উনি খুব স্পষ্টভাবে এমনকি কিছু পরিসংখ্যান দিয়েও দেখিয়েছেন কিভাবে ব্রিটিশদের চাপানো অস্বাভাবিক বেশি ভূমিকর, হ্যাঁ, আর তার সাথে ভারতের সমৃদ্ধ যে কুটির শিল্প ছিল সেগুলোকে ধ্বংস করার প্রক্রিয়া, ডি-ইন্ডাস্ট্রিয়ালাইজেশন যেটা। একদম, এই দুটো মিলে কিভাবে লক্ষ লক্ষ কৃষক আর কারিগরকে একেবারে পথে বসিয়ে দিয়েছিল। উনি কি তথাকথিত সভ্য করার মিশনের কথাও বলেছেন? হ্যাঁ, ওই যুক্তিটা উনি পুরোপুরি খণ্ডন করেছেন। উনি বরং ভারতের নিজস্ব দর্শন, নৈতিকতা, সামাজিক সহনশীলতার উদাহরণ টেনে এনেছেন। প্রমাণ করতে যে ভারত নিজেই একটা উন্নত সভ্যতার ধারক ছিল। ঠিক তাই, ভারত কোনো অসভ্য জাতি ছিল না যাকে সভ্য করার দরকার ছিল। এই অর্থনৈতিক শোষণ আর সাংস্কৃতিক ঔদ্ধত্যের সমালোচনার পর তিনি ভারতের স্বশাসনের পক্ষে যুক্তিটা কিভাবে সাজালেন? মানে কিসের ভিত্তিতে বললেন যে ভারত প্রস্তুত? উনি দেখিয়েছেন যে ভারতে একটা জাতীয়তাবাদী জাগরণ চলছে, রাজা রামমোহন রায় থেকে শুরু করে ১৯ শতকের নানা সংস্কার আন্দোলন। আর তারপর গান্ধীজির গণ অসহযোগ আন্দোলন। হ্যাঁ, এই পুরো ধারাটা উনি তুলে ধরেছেন, দেখিয়েছেন যে ভারতীয় নেতৃত্বের মধ্যে যথেষ্ট পরিপক্কতা এসেছে, আর সাধারণ মানুষের মধ্যেও স্বাধীনতার আকাঙ্ক্ষাটা খুব জোরালো। তাই তিনি পশ্চিমকে কি করতে বললেন? বললেন যে আপনারা অভিভাবকের ভূমিকাটা ছাড়ুন,
তার বদলে ভারতের শিক্ষা, পরিকাঠামো, আইনি সংস্কারে সমান অংশীদার হিসেবে সাহায্য করুন। মানে ঔপনিবেশিক শাসন নয়, অংশীদারিত্ব। একদম, এটাই ছিল অগ্রগতির একমাত্র রাস্তা ওনার মতে। বইটা নিঃসন্দেহে খুব প্রভাবশালী, কিন্তু প্রায় ১০০ বছর তো হয়ে গেল, এর কিছু সীমাবদ্ধতাও তো থাকার কথা। তা তো আছেই, সময়ের কিছু সীমাবদ্ধতা। যেমন ধরুন, বর্ণপ্রথা নিয়ে ওনার বিশ্লেষণটা হয়তো একটু বেশি আদর্শায়িত। বাস্তব জটিলতা বা কঠোরতাগুলো হয়তো পুরোপুরি ধরা পড়েনি। আচ্ছা। আর বইটা তো স্বাধীনতা বা দেশভাগের আগে লেখা, তাই স্বাধীন ভারতের পরের চ্যালেঞ্জগুলো, ধরুন সাম্প্রদায়িক সমস্যা বা অর্থনৈতিক উন্নয়নের নতুন দিকগুলো, সেগুলো তো আর আসার সুযোগই ছিল না। সেটাও ঠিক। কেউ কেউ এও মনে করেন যে ওনার বিশ্লেষণে হয়তো অজান্তেই কিছুটা পশ্চিমী মাপকাঠির প্রভাব রয়ে গেছে, যদিও উনি তো আসলে পশ্চিমী ধারণাকেই চ্যালেঞ্জ করছিলেন। এত কিছু আলোচনার পর আজকের দিনে দাঁড়িয়ে এই বইটা থেকে আমরা কি শিখতে পারি? এর প্রাসঙ্গিকতা ঠিক কোথায়? আমার মনে হয় বেশ কয়েকটা জরুরি শিক্ষা আছে। প্রথমত, অন্য সংস্কৃতির প্রতি সত্যিকারের সম্মান দেখানো। আর তাদের নিজস্ব কাঠামো না বুঝে নিজেদের মডেল চাপিয়ে না দেওয়া। একদম। দ্বিতীয়ত, অহিংসার নীতি। গান্ধীজি এটাকে রাজনৈতিক হাতিয়ার করেছিলেন ঠিকই। কিন্তু এটা তো আজও প্রাসঙ্গে। অবশ্যই, আন্তর্জাতিক সম্পর্ক হোক বা ব্যক্তিগত জীবনের সংঘাত মেটানো, সবেতেই এটা একটা শক্তিশালী উপায় হতে পারে। আর তৃতীয়? ওই যে অংশীদারিত্বের ধারণাটা, ডুরান্ট যেটা বলেছিলেন, যে কোনো সুস্থ সম্পর্কের ভিত্তি হল পারস্পরিক সম্মান আর অর্থনৈতিক ন্যায় বিচার, শোষণ নয়। অর্থাৎ ডুরান্টের মূল বার্তাটা হল, কোনো জাতির সঙ্গে যদি সত্যিকারের সম্পর্ক গড়তে হয় তাহলে তার ইতিহাস, ঐতিহ্য, আত্মমর্যাদাকে সম্মান করতেই হবে। ঠিক তাই। এটা শুধু ভারতের অতীতের হয়ে সওয়াল নয়, এটা আসলে বিশ্বজুড়ে একটা ন্যায্য আর সমান সম্পর্ক তৈরির নীতিগত আহ্বানও বটে। ইতিহাসকে অস্বীকার করে তো সুস্থ ভবিষ্যৎ হয় না। একেবারেই না। আলোচনাটা এখানেই শেষ করতে হচ্ছে, তবে শ্রোতাদের জন্য একটা প্রশ্ন রেখে যাই। ডুরান্ট যেমন দেশগুলোর মধ্যে সমান অংশীদারিত্বের কথা বলেছিলেন, আজকের এই বিশ্বায়নের যুগে দাঁড়িয়ে বিভিন্ন সংস্কৃতি আর দেশের মধ্যে সেই অর্থপূর্ণ আর সমান অংশীদারিত্ব গড়ে তোলার পথে সবচেয়ে বড় বাধা কোনটা বলে মনে হয়?